ভালো আছো? ভালো থাকো। আমরা গত পর্বে নিউটনসের কিছু প্রয়োগ দেখেছিলাম, তাই না? আজকে আমি কি বল নিয়ে কিছু বলা বলি করব। খুব সাধারণ কথা, কোনো জটিল নাই, কোনো হাই থিঙ্কিংস নাই, সিম্পল কিছু কনসেপ্ট। এই বল নিয়ে কথা বলতে গিয়ে এই জন্যই বলতে চাচ্ছি, বলে শব্দটার আগে অনেকগুলো শব্দ যুক্ত আছে। বিভিন্ন প্রকার বল, বিভিন্ন বিষয়বস্তু উল্লেখের জন্য বলের আগে একটা যাকে বলা বিশেষণ যুক্ত হয়েছে। এই বিশেষণগুলো কিন্তু ভেক্টর নয়, এটা একটা বিশেষ ক্যাটাগরির বল বা বিশেষ ধরনের বলকে প্রকাশ করার জন্য এই শব্দটা প্রয়োগ হয়েছে। বল ভেক্টর, কিন্তু তার আগে যে শব্দটা আছে সেটা কিন্তু ভেক্টর নয়, মাথায় রাখতে হবে। কেননা আমি পরে বলছি এই কথা, এখন বারবার বলছি। যেমন ধরো কি বলবো, টানা বল, ঠেলা বল, ঘর্ষণ বল, সংঘর্ষ বল, ক্রিয়া বল, প্রতিক্রিয়া বল, এরকম মহাকর্ষ বল, তাই চুম্বকীয় বল, অনেক 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 রকম বল আছে। তার মধ্যে একটা ঘাত বলও আছে। এগুলোর নামগুলো কেন এরকম হলো এগুলো একটু জানবো। আমি এর আগে ক্রিয়া প্রতিক্রিয়া বল সম্বন্ধে তো মনে হয় বলেছি যে একটা বস্তুকে রাখলে এ একটা হাতের উপরে ক্রিয়া করছে, এটাকে হাতের উপর থেকে একে বল প্রয়োগ করে অবস্থায় রেখেছে। আমার হাত এর উপরে প্রতিক্রিয়া করছে, এটা আমার হাতের উপরে ক্রিয়া করছে। পরিষ্কার, একই বস্তুতে ক্রিয়া প্রতিক্রিয়া হচ্ছে না, এটা নিঃসন্দেহে বলা আছে। এই বস্তু আমার হাতে ক্রিয়া করছে, আমার হাত এই বস্তুকে প্রতিক্রিয়া করছে। এক বস্তুতে ক্রিয়া হয় আর এক বস্তুতে প্রতিক্রিয়া হয়। এবং আসলে এই প্রতিক্রিয়া বল, ক্রিয়া বল যেহেতু একই বস্তুতে ক্রিয়া করে না, সেহেতু এই ক্রিয়া প্রতিক্রিয়া বল কাউকে সাম্য অবস্থা রাখার জন্য দায়ী নয়। কারণ একটি বস্তুর উপরে লব্ধি বল শূন্য হলে তবে সেই বস্তুটা সাম্য অবস্থায় আসে, কিন্তু একই বস্তুতে ক্রিয়া প্রতিক্রিয়া করে না। সুতরাং ক্রিয়া প্রতিক্রিয়া কখনোই একটা বস্তুকে সাম্য অবস্থায় আনতে পারে না। খুব সাধারণ কথা। আচ্ছা, তারপরে ধরো কি বলবো, ঘাত বল। ঘাত বল, ঘাত বল হচ্ছে অল্প সময়ের জন্য একটা বড় বল ক্রিয়া করাকে ঘাত বল বলে। আচ্ছা, তুমি একটা কাজ করো, তুমি একটা কাঁটা নাও, একটা হাতুড়ি নাও, টেবিলের উপরে কাঁটাটাকে রাখো, তারপর হাতুড়িটাকে রাখো, তারপরে হাতের উপরে বল প্রয়োগ করতে থাকো। কাঁটা কি ঢুকবে? এবার রিভার্স করো, কাঁটাটা রাখো টেবিলের উপরে খাড়া করে, হাতুড়ি টুকটুক করে মারো, কাঁটাটা ঢুকে যাবে। তুমি যে বল প্রয়োগ করেছো এই কাঁটাটাকে ঢুকানোর জন্য ঠুকঠুক করে মেরে, তার চেয়ে অনেক জোরে তুমি একটা বল একসঙ্গে ঠেসে ধরেছিলে কাঁটাটাকে এই টেবিলের মধ্যে বা কাঠের মধ্যে ঢুকানোর জন্য, তখন কিন্তু যায়নি। অতএব ঘাত বলের ইফেক্ট কিন্তু আলাদা। আমি ধরো তোমাকে, আমি একটা চর মারার খুব ইচ্ছা হলো, আমি আস্তে করে তোমার হাতটাকে, আমার হাতটাকে তোমার গালে নিয়ে গেলাম, খুব জোরে চেপে দিলাম। কি হলো? তুমি হাসলে, আর মারতেই জানো না। আর আমি কিন্তু হচ্ছে কম জোরে একটা ঠাকাস করে চর মেরে দিলাম গালের মধ্যে। ইউ উইল ফিল পেইন, তুমি ব্যথা বোধ করবে। অল্প সময়ের জন্য একটা বল, এটা কিন্তু অনেক বেশি কার্যকর বল। খড়ি ফাড়া, মারামারি করা, ক্রিকেট খেলা, ব্যাট দিয়ে বলকে মারা, ফুটবল খেলা, ব্যাডমিন্টন খেলা, টেবিল টেনিস খেলা, বা আমরা যা স্বাভাবিক জীবনে আমরা যা কিছু দেখি তার বেশিরভাগই কিন্তু এই ঘাত বলের ঘটনা। হ্যাঁ, বলটা ভেক্টর রাশি, ঘাতটা ভেক্টর রাশি না। ওই অল্প সময়ের জন্য ক্রিয়াশীল যে বল তাকে বলা হয় ঘাত বল। আর একটা মজার কথা আছে, ঘাত বলের সঙ্গে ওই অল্প সময়টা যদি গুণ করে দিই, তাহলে আমরা তাকে বলবো বলের ঘাত।
ক্রিয়াকাল যদি বলের সঙ্গে গুণ হয় তখন আমরা তাকে বলবো বলের ঘাত। আচ্ছা, যেমন ধরো বল বল ইকুয়াল টু এম এ, দ্যাটস সিম্পলি এম শেষ বেগ মাইনাস আদি বেগ, শেষ বেগ মাইনাস আদি বেগ বাই সমান, খুব সাধারণ হিসাব নিকাশ করছি, আমার সময়টা খুব অল্প, কারণ আমি এটাকে ডেলটি লিখতে পারতাম, আই ডোন্ট ওয়ান্ট টু লাইক ইট, তুই ফিল করো বুঝার জন্য আমি আগে বলে দিচ্ছি টিটা খুব ক্ষুদ্র। তাহলে বল ইন্টু সময়, একে বলের ঘাত, একে জে দিয়ে লেখা হয় বলের ঘাত, সমান এম ভি মাইনাস ভি জিরো সমান এম ভি মাইনাস এম ভি জিরো, মানে হলো ভর বেগের পরিবর্তন। বলের ঘাত হচ্ছে ভরবেগের পরিবর্তন। আচ্ছা, এর একক কিন্তু নিউটন সেকেন্ড, আর এখানে কিন্তু একক হচ্ছে তোমার কেজি, ভরের একক কেজি মিটার পার সেকেন্ড, দুটোর কিন্তু একই একক। বলের ঘাত বা ভরবেগের পরিবর্তন অল্প সময়ের জন্য ক্রিয়াশীল। চিন্তা করবো একটা বড় বল খুব অল্প সময়ের জন্য ক্রিয়া করে হঠাৎ করে খুব বেশি ত্বরান্বিত করতে পারে, তাহলেই সেটা ঘাত বল। অল্প সময়ের জন্য প্রয়োগ করে তাকে প্রচুর ত্বরান্বিত করে ফেলেছে, খুব অল্প সময়ের মধ্যে প্রচুর বেগের পার্থক্য ঘটে গেছে, এটাই কিন্তু ঘাত বল। আরো আরো অনেক রকম, যেমন বলি সংঘর্ষ বল, এটা নিঃসন্দেহে তোমাকে বলেছি যে যখন একটা বস্তু আরেকটা বস্তুর সঙ্গে ধাক্কা লাগে এটাকে বলে সংঘর্ষ হওয়া। একে ধাক্কা মারে চলে যায়, থামলো কিংবা বেগ কমলো, এগুলো নিঃসন্দেহে আলোচনা করেছি। ভরবেগের নিত্যতা সূত্র হতে ওটা সংঘর্ষ বল, একটা সঙ্গে একটা বাড়ি খাওয়াটাকে সংঘর্ষ বল। আরো কি বলেছি, ঘর্ষণ বল বলেছি। ঘর্ষণ বল হলো কিরকম, যে আমি যদি কোনো বস্তুকে কোনো একটা বস্তুর উপর দিয়ে টেনে নিয়ে আসি, ঘুরিয়ে নয়, গড়িয়ে নয়, টেনে পিছলে, এটা কিন্তু নয়, এইটা নয়, এইটা রিমেম্বার, ঘুরিয়ে নয়, এইটা পিছলে নিয়ে আসা, এটাকে আমরা বলি যে বলটা আমাকে প্রয়োগ করতে হয়, একটা বাধা দেয় আসতে। এমনি অল্প বল দিয়ে টান দিলে আসবে না, আমি কিন্তু খুব একটা অল্প বল দিলে সে কিন্তু আসবে না, কিন্তু হচ্ছে অনেক কম বল দিলেই কিন্তু ঘুরিয়ে চলে আসবে, গড়িয়ে আসবে। গড়িয়ে আসার ব্যাপারটা কিন্তু ঘর্ষণের জন্য না, ওটা একটা অন্য ঘটনা আছে। তবে হ্যাঁ, ঘর্ষণ যে এটা ঘূর্ণনের জন্য ঘর্ষণ দেয়, কিন্তু ঘর্ষণ এর গতিতে বাধা দেয় না, বরং একে ঘুরাতে সাহায্য করে। একে বাধা দেয়, পিছলাবে না, তাই ঘুরে যায়, একে ঘুরতে সাহায্য করে। আর পিছলে নিয়ে আসলে আমার এদিক বরাবর একটা বলকে, তার নিঃসন্দেহে আগে আলোচনা করেছি, এটাকে ঘর্ষণ বল বলে। তারপরে মহাকর্ষ বল, মানে মহাবিশ্বের সর্বত্রই সকল বস্তু পরস্পরকে তার কেন্দ্র থেকে আকর্ষণ করে, এই বলটাকে মহাকর্ষ বল বলে। আর তুমি নিউটনের সূত্রে দেখেছো যে স্থির বস্তু চিরকাল স্থির থাকতে চায়, আর গতিশীল বস্তু স্বল্পতে সমবেগে চলতে চায় যদি না বাহ্যিক বল প্রয়োগ করা হয়। মানে বল প্রয়োগ করলে বস্তুর গতি ও অবস্থার পরিবর্তন ঘটে। যতক্ষণ পর্যন্ত বল প্রয়োগ করা না হবে ততক্ষণ পর্যন্ত তার গতি ও অবস্থার পরিবর্তন ঘটবে না, স্থির বস্তু স্থির থাকবে, গতিশীল বস্তু সমবেগে চলতে থাকবে। পদার্থের এই ধর্মকে বলা হয় জড়তা। পদার্থের যে বৈশিষ্ট্যের জন্য এই জড়তা সৃষ্টি হয়, পদার্থের বা বস্তুর যে ধর্মের জন্য এই জড়তা সৃষ্টি হয় তাকে বলা হয় জড়তার ভর। যত ভর বেশি তত জড়তা বেশি। আমি আবার বলছি কথাটা, বস্তুর যে বৈশিষ্ট্যের জন্য জড়তার সৃষ্টি হয় তাকে বলা হয় জড়তার ভর। আবার একটু বললাম যে মহাকর্ষ বল, দুটো বস্তুর মধ্যে একটা বল আকর্ষণ করে পরস্পরকে, মহাবিশ্বের সর্বত্র সকল বস্তু পরস্পরকে নিজের দিকে আকর্ষণ করে, এই বলকে আমরা বলি মহাকর্ষ বল। পদার্থের যে ধর্মের জন্য মহাকর্ষ বলের সৃষ্টি হয় তাকে বলা হয় মহাকর্ষীয় বল। হলো না? আবার বলছি, বস্তুর জড়তা, বস্তুর যে ধর্মের জন্য সৃষ্টি হয় তাকে বলা হয় জড়তার ভর। বস্তুর যে ধর্মের জন্য
মহাকর্ষ বলের সৃষ্টি হয় তাকে বলে মহাকর্ষ বল। তাহলে ভর কত রকম হচ্ছে? দুই রকম। একটা জড়তার ভর, যেটা নিউটনিয়ান বল বা নিউটনের বল থেকে পেয়েছি, আর একটা হচ্ছে মহাকর্ষ বল, মহাবিশ্বের সকল বস্তুর মধ্যে যে আকর্ষণ। এই বলটা যে পথে যে ধর্মের জন্য সৃষ্টি হয়েছে তাকে বলা হয় মহাকর্ষ ভর। দুটো ভিন্ন ভিন্ন ভরের কনসেপ্ট বা ধারণা, কিন্তু সৌভাগ্যক্রমে একটু বড় হলে আরো শিখবে, সৌভাগ্যক্রমে এই দুটো ভরের মান সমান। সুতরাং এই দুটো ভরকে আমরা আর আইডেন্টিফাই করি বটে, কিন্তু আলাদা করে নিই না। কখন এটা মহাকর্ষ ভরের ক্ষেত্রে প্রয়োগ করছি না এই জড়তা ভরের ক্ষেত্রে প্রয়োগ করছি তা কিন্তু আমরা বলি না, তার কারণ এর মান সমান, কিন্তু ব্যাপারটা এক নয়। ওকে, গেল। আর কি বলবো? তাই চুম্বকীয় বল নিঃসন্দেহে বলতে পারি, বা চার্জিত একটা বস্তু আর একটা চার্জিত বস্তুকে হয় আকর্ষণ করে না হয় বিকর্ষণ করে। এই আকর্ষণ বিকর্ষণ বল কে বলা হয় কি বলবো তড়িৎ বল। আবার চুম্বক একটা লোহাকে আকর্ষণ করে, এটাও ক্রিয়া প্রতিক্রিয়া হয়। লোহাটাও চুম্বককে আকর্ষণ করে, চুম্বক লোহাকে আকর্ষণ করে, পরস্পরের দিকে এগিয়ে যায়। এই যে ধর্ম, এটাকে আমরা বলি চুম্বকের আকর্ষণ বা চুম্বকীয় ধর্ম, ইত্যাদি ইত্যাদি। এসব বলকে চুম্বকীয় বল বলা হয়। আর একটা বল আছে আমরা বলি, সেটা হচ্ছে কেন্দ্রমুখী বল। কেন্দ্রমুখী বল, কেন্দ্রমুখী বল, এটা বলার জন্য আমি আর কিছু একটু সাহায্য নেব, মানে আলোচনা করব, তারপরে আমি এটা বলতে পারবো। আমি যখন তোমাদেরকে ভেক্টর পড়াই তখন কিন্তু আমি একটা কথা বলেছিলাম এইরকম, যে একটা ভেক্টর রাশি তার একটা দিক আছে। ভেক্টর রাশির মান বা দিক পরিবর্তন করতে হলে এর উপরে একটা বল প্রয়োগ করতে হবে। যতক্ষণ না এর উপরে কোনো বল প্রয়োগ করা হচ্ছে, ভেক্টর তার মান এবং দিক পরিবর্তন করবে না। ঠিক আছে? যেমন ধরো, আরো বলেছিলাম যে একটা ভেক্টরের উপর যদি লম্ব বরাবর বল প্রয়োগ করা হয়, তাহলে এই ভেক্টরটার দিকের পরিবর্তন ঘটে, মানের পরিবর্তন ঘটে না। একটা ভেক্টরের উপর যদি লম্ব বরাবর একটা বল প্রয়োগ করা হয়, তাহলে তার দিকের পরিবর্তন ঘটে, মানের পরিবর্তন ঘটে না। আর ভেক্টরটা যেদিকে ক্রিয়াশীল সেই দিকে বা তার বিপরীত দিকে যদি বল প্রয়োগ করা হয়, তাহলে তার মানের পরিবর্তন হয়, দিকের পরিবর্তন হয় না। অর্থাৎ একটা ভেক্টরকে যদি আমি এইবার বল প্রয়োগ করি, তাহলে তার দিকের পরিবর্তন ঘটবে, কিন্তু মানের পরিবর্তন ঘটবে না। আর একটা ভেক্টরকে যেদিকে যাচ্ছিল সেদিকে যদি বল প্রয়োগ করি, তাহলে তার মান বেড়ে যাবে। একটা ভেক্টরকে তার যদি বিপরীত দিকে বল প্রয়োগ করি, অবশ্যই সমান্তরাল, তাহলে তার মান কমে যাবে। এইটুক মাথায় রাখো, এইটুকু আমার কাজে লাগবে। অর্থাৎ এই যে বেগ, সে একটা জড়তা আছে, সেই বরাবর সবসময় চলতে থাকবে, সে দিকের পরিবর্তন করবে না যতক্ষণ পর্যন্ত না সে এরপরে কোনো বল প্রয়োগ করা হচ্ছে। এই জন্যই তো একটা তুমি লাঠিকে কিন্তু তুমি এমনি রাখতে পারবে না, পড়ে যাবে, কিন্তু ঘুরিয়ে দাও, সে বনবন করে ঘুরতে থাকবে। ঘুরলে তার কৌণিক বেগ উপর দিকে কাজ করে। ফলে এই যে ভেক্টর, এই ভেক্টরটা তার থেকে গেল। আমি কোনো বল প্রয়োগ না করলে দিক পরিবর্তন করবে না, ফলে তার পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নাই। যতক্ষণ ঘুরবে সমবেগে, যদি কোনো এক্সট্রা বল বা ঘর্ষণীয় বল কাজ না করে ঘুরতে থাকবে, এবং অনন্ত কাল ধরে ঘুরতে থাকবে। যতক্ষণ মতো ঘুরতে থাকবে তখন দেখে বল প্রয়োগ না করলে তুমি ফেলতে পারবে না। যেমন তোমরা কাজ করো তো মনে হয়, এই একটা টাকাকে, কয়েনকে নিয়ে গড়িয়ে দাও, ঘুরতে 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 চলে যাবে, পড়বে না। কিন্তু একটা কয়েনকে খাড়া করে রাখতে পারবে না। আবার একটা কয়েনকে ধরে পাশে বুম করে টোকা মারো, বুম করে ঘুরতে থাকবে। দেখেছো মনে হয়? এটা সবাই করো তোমরা, তখন কিন্তু পড়বে না, কারণ তার ভেক্টর কাজ করছে এ বরাবর। আর যখন গড়িয়ে দিচ্ছ তখন তার কৌণিক বেগ কাজ করছে এ বরাবর, ফলে কাজ না করলে পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। আচ্ছা, আসি তাহলে। ধরো এই একটা বস্তু
এ বরাবর যাচ্ছে, তুমি তার গতিপথের উপর একটা লম্ব বড় বল প্রয়োগ করলে, তাহলে তো তার বেগের মান বদলাবে না, শুধুমাত্র দিক বদলে গেল। ধরো বলের কারণে এদিকে তড়িতে কিছু করে গেল বা যাও সে এদিকে যাবে, সাধারণ কথা। আমি যদি এর গতিপথের উপরে আবার একটা বল প্রয়োগ করি, তাহলে এদিক যাবে, মান বদলাবে না। আমি যদি আবার এর উপর লম্ব বল প্রয়োগ করি, এদিকে যাবে। আবার যদি একটা বল প্রয়োগ করি, তাহলে এদিক যাবে। আমি যদি আবার একটা এর উপর লম্ব বল প্রয়োগ করি, ধরো এদিক যাবে। আবার লম্ব করলাম, এদিকে যাবে। আবার লম্ব বল প্রয়োগ করলাম, এদিকে যাবে। আবার লম্ব বল প্রয়োগ করলাম, এদিকে যাবে। আবার লম্ব করলাম, এদিকে যাবে। আবার লম্ব করলাম, এদিকে যাবে। তাহলে আমি যদি এরকম বল প্রয়োগ করতে থাকি, তাহলে সে একটা বক্র পথে যাবে। তবে হ্যাঁ, এটা বক্র পুরোপুরি হয়নি, একটু সরল পথ তবে বেঁকে 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 গেছে। তার কারণ বিভিন্ন সময় তার বিভিন্ন অবস্থানে আমি বলটা প্রয়োগ করেছি। আমি ওই বলটা প্রয়োগ করেছি এখানে আপাতত দেখানোর চেষ্টা করেছি যে বলের মানগুলো সব সময়। আচ্ছা, আমি যদি একটা সমান মানের বল অনবরত এর গতিপথের উপরে লম্বভাবে প্রয়োগ করতাম, ধ্রুব বল, বলের মান বাড়বেও না কমবেও না, স্থির থাকবে, এবং আমি অনবরত এর গতিপথের উপরে লম্ব বরাবর বল প্রয়োগ করব, তাহলে কন্টিনিউয়াস একটা বক্ররেখা হবে কিনা বলো, এবং এক সময় সে বৃত্ত হয়ে যাবে কিনা বলো। তাহলে একটা বস্তুর গতিপথের উপর অনবরত যদি একটা ধ্রুব বল প্রয়োগ করা হয়, তাহলে বস্তুটা বৃত্তাকার পথে ঘুরবে। আমি যদি ক্রমান্বয়ে বল বাড়াতাম, তাহলে কিন্তু তার গতিপথ এরকম হয়ে যেত, শঙ্কু হয়ে যেত, তাই না? বল বাড়ছে আর বেশি বাড়ছে, যতবার বল বাড়ছে, যত বল বাড়ছে তত বেশি সে বেশি বাড়ছে, তাহলে এরকম হয়ে যাবে। আর যদি বল ক্রমান্বয়ে কমাতে থাকে, তাহলে কিন্তু সে এরকম হয়ে যাবে। আর যদি অনবরত একটা ধ্রুব বল একটা বস্তুর উপর অনবরত প্রয়োগ করা হয়, তাহলে সেই বস্তুটা বৃত্তাকার পথে ঘুরতে শুরু করবে। ঠিক আছে, তাহলে দেখো এখানে একটা কথা, এই কথা যদি হয় যে আমি বলছি একটা বস্তু বৃত্তাকার পথে ঘুরবে যদি এর গতিপথের উপর অনবরত একটা ধ্রুব বল প্রয়োগ করা যায়। ওকে, আমি এর গতিপথের উপরে এই মুহূর্তে তার গতিপথ এটা, আমি এই ধ্রুব বল প্রয়োগ করছি। এইখানে আমি কনস্ট্যান্ট, আমি বিভিন্ন জায়গায় দেখাচ্ছি, কিন্তু আমি অনবরত বল প্রয়োগ করছি। এর গতিপথ এটা, আমি এখানে একটা ধ্রুব বল প্রয়োগ করছি, এই বল। তাহলে এটা এইদিকে যাবে, এর উপরে লম্ব, এটা এইদিকে যাবে। আচ্ছা, ধরো এখানে এইদিকে যাচ্ছিল, এখানে একটা বল প্রয়োগ করেছি, তাহলে নিঃসন্দেহে দেখো তো আমার এই বলগুলো আসলে এর যে বৃত্তাকার পথে ঘুরছে তার কেন্দ্র বরাবর হয়েছে কিনা প্রযুক্ত বলগুলো। হ্যাঁ, এটুকুই বলতে পারি যে আমি আমি একটু ভাগ ভাগ করে দেখিয়েছি। আমি কন্টিনিউয়াসলি বল প্রয়োগ করছি, সে এদিকে যাচ্ছিল, তার দিকটা ঘুরিয়ে দিয়েছি, এদিকে যাচ্ছিল, দিকটা ঘুরিয়ে দিয়েছি, এদিকে যাচ্ছিল, দিকটা ঘুরিয়ে দিয়েছি। এই জন্য এই বলটাকে আমরা বলি কেন্দ্রমুখী বল। যখন কোনো বস্তু বৃত্তাকার পথে ঘোরে, তখন আসলে তার গতিপথের উপরে লম্ব বরাবর একটা বল প্রয়োগ করা হয়, এবং সেই বলটা আসলে যে বৃত্তাকার পথে ঘুরে তার কেন্দ্র বরাবর, এই জন্য কেন্দ্রমুখী বল বলে। আচ্ছা, তাহলে আমরা একটা বস্তুকে বৃত্তাকার পথে ঘোরানোর জন্য আমরা একটা কেন্দ্রমুখী অর্থাৎ এই বরাবর একটা বল প্রয়োগ করি, একে আমরা বলছি কেন্দ্রমুখী বল। আচ্ছা, কেন প্রয়োগ করি, কেন প্রয়োগ করি? এই যে ধর্ম, সেই সবসময় সোজা পথে চলতে চায়, তার মানে সে এই কেন্দ্র থেকে দূরে সরে চলে যেতে চায়।
আমি একটা বল প্রয়োগ করে তার এই দূরে সরে যাওয়াটা পরিবর্তন করতে চাচ্ছি যেন সে বৃত্তাকার পথে ঘুরে। কিন্তু সে যেহেতু ভেক্টর রাশি, যেহেতু সে সবসময় সোজা পথে চলে যেতে চায়, সেহেতু সে একটা এইদিকে ছিটকে যাওয়ার জন্য বল প্রয়োগ করবে। এই বলটা বস্তুটা যে বল প্রয়োগ করছে, যেটা সে সোজা পথে চলে যেতে চায়, যেখানে সে আছে সেই দিকে যে বরাবর মুখ করেছিল সে বরাবর চলে যেতে চায়। অর্থাৎ আমি যদি বলটা এই মুহূর্তে এখান থেকে বল প্রয়োগ করা বন্ধ করে দিই, তাহলে ও এটা সোজা দিকে চলে যাবে। আমি যদি এখানে প্রয়োগ করা বন্ধ করে দিই, তাহলে সোজা চলে যাবে। আচ্ছা, তোমাদের তো ঈদুল এটা ফিতর, ঈদুল আজহা, ঈদুল আজহায় কি করা হয়? কোরবানি দেওয়া হয়, তার জন্য ধারালো অস্ত্র লাগে। এবং দেখবা তার আগে আগে, কোরবানির আগে আগে বহু লোক ধার করবেন, দা বটি হাসা করে করে বাড়ির সঙ্গে যায়। তার নিচে দেখো একটা চাকা আছে, পায়ের প্যাডেল করে, তার সঙ্গে একটা ফিতা দিয়ে একটা শান, মানে এরকম একটা খসখসে জিনিস যাকে শান বলে, আটকানো আছে। পায়ের প্যাডেল করলে এটা বুম করে ঘুরে, তখন যাকে ধার করতে চায় সেটা নিয়ে এখানে ঠেকায়, এটা ধার হয়ে যায়, ক্ষয় হয়ে যায়, ক্ষয় হয়ে জায়গাটাকে তীক্ষ্ণ করে, তাকে ধার করা বলে। তুমি কি দেখেছো? যদি দেখে থাকো তাহলে দেখবে যে এই যে শানটা, এই শানটা যদি এই দিকে ঘুরে, তুমি যদি এখানে চাকুটাকে রাখো এইদিক ঘুরে, তাহলে এই বরাবর আগুনের ছিটকা বেরিয়ে আসে। হ্যাঁ, দেখেছো কি? আচ্ছা, যদি না দেখে থাকো, তুমি কি সাইকেল চালিয়েছো? তোমাদের সাইকেলের সামনের চাকায় আর পিছনের চাকায় একটা ঢাকনি আছে, ওর নামটা কি? মার্গার্ড। আসলে ওর নাম মার্গার্ড না, ওর নাম হচ্ছে মাড গার্ড। মাড মানে হচ্ছে কাদা, গার্ড মানে হচ্ছে যে প্রতিরোধ করে। মাড গার্ড, চাকার উপরে যে একটা টিনের অর্ধবৃত্তাকার একটা বস্তু থাকে, তাকে বলা হয় মাড গার্ড, যেন কাদা ছিটে না পড়ে। যদি তুমি মার্গারটা খুলে দাও, দিন যদি তুমি সাইকেলটা চালাও, চালানোর সঙ্গে সঙ্গে তুমি দেখবে তোমার পিঠের উপরে ঠিক ওই কাঠবিড়ালির পিঠের মতো দাগ পড়ে গেছে। আর সামনের চাকার কারণে তোমার মুখ বরাবর, নাক বরাবর, মাঝখান দিয়ে কাদার দাগ পড়ে গেছে। অর্থাৎ তুমি যখন সাইকেলটা চালাচ্ছ, তখন তোমার এইটা যদি তুমি এখানে বসে থাকো, তোমার পিছনের দিকটা এটা, আর সামনের চাকাটা তো এদিকেই ঘুরছে, এইরকম তোমার সামনের দিকে এটা তোমাকে ছিটকে, আসলে সব দিকেই যাচ্ছে, কিন্তু তুমি যেহেতু এখানে আছো, তোমার গায়ে এসে পড়ছে, এটাও একই দিকে যাচ্ছে, এখানেও ছিটছে, এটাও তোমার গায়ে এসে পড়ছে, তুমি মাঝখানে আছো, এই তোমার পিঠকে কাদাময় করে দেবে, এই তোমার মুখ, নাক, মুখকে কাদাময় করে দেবে। এই যে ছিটকে বেড়ে যাবে প্রবণতা, এটা আমি দেখি। তুমি যে মনে করো যে না আমি কাদা মাখবো না, তুমি এক কাজ করো, এই লং টেনিস খেলে যে বল, ওই বল একটা নিবে বাসায়, ঘরে যাবা, টেবিলের উপর একটা গামলা রাখবা, গামলার মধ্যে পানি নিবা, পানি নিয়ে ওই বলটাকে ধরে পানির মধ্যে ধরে এমনি বু করে ঘুরিয়ে দেবা, বলটা বু করে পানির মধ্যে ঘুরবে, তখন দেখবে তোমার এখান থেকে ঠান্ডা জলের একটা স্রোত অর্থাৎ ছিটে ছিটে তোমার গায়ে একটু ভিজিয়ে দিয়েছে। দেখতে পাবো, বা এটাও তুমি দেখতে পাবো, পাশ থেকে দেখলে তুমি দেখতে পাবা, বা তুমি তোমার ছোট ভাই যদি বল তুমি ঘোরাও, তুমি এখান থেকে দেখো, তুমি দেখবে এখান থেকে বিভিন্ন ভাবে বিভিন্ন ডিরেকশনে পানি ছিটকে বেরিয়ে যাচ্ছে। এটা হচ্ছে খুব বেশি বেটার এক্সাম্পল। এটা কেন্দ্র বিমুখী বল, এটা কিন্তু প্রতিক্রিয়া বল। ক্রিয়াবল কিন্তু তুমি করেছো, ক্রিয়াবল অস্তিত্ববিহীন, অস্তিত্ব না থাকলে এর অস্তিত্ব নাই। ক্রিয়াবল প্রয়োগ না করলে প্রতিক্রিয়া বল সৃষ্টি হওয়ার প্রশ্ন আসছে না, সে সর্বত্র চলে যাবে তার ধর্ম অনুসারে। তুমি তাকে টেনে নিয়ে আসছো, অর্থাৎ তার গতিপথের থেকে একটা এক্সট্রা বল প্রয়োগ করে তার গতি পরিবর্তন ঘটাচ্ছ। পরিষ্কার? এইদিকে একটা বল তুমি ক্রিয়া করছো, বল মানে হচ্ছে ভর ইনটু ত্বরণ, তাহলে এই বরাবর ত্বরণ হচ্ছে। আচ্ছা, আসলে দেখি কেমন করে ত্বরণটা হয় সেটা একটু। আচ্ছা, ত্বরণটা কেমন করে হয় না? আচ্ছা, ধরো এটা একটা বৃত্তাকার পথ, বড়ই করলাম ছবি। ধরো ওই বস্তুটা ঘুরছে, যেটা ঘুরছে সেটা এখানে আছে। ধরো আপাতত ভর, আমার এখন ভর লাগবে না যদিও, তবু বোঝার সুবিধার জন্য এই ভর এম ধরে রাখলাম। আমি ধরে রাখলাম এটা এই বরাবর ভি বেগে যাচ্ছিল, ভি বেগে যাচ্ছিল,
ছিল। হ্যাঁ, প্রতিটা ক্ষেত্রে তার বেগ সমান। এখানে যদি বেগ v1 হয়, বেগ বলেছি আমি, এখানে যদি বেগ v2 হয় এই জায়গাটায়, আমি কিন্তু বলবো এর বেগের মানটা কিন্তু সমান আছে, কারণ সে বৃত্তাকার পথে ঘুরছে। তবে এটা ঠিক যে v1 ভেক্টর ইজ নট ইকুয়াল টু v2 ভেক্টর। এর দিক বদলে গেছে বলে একই ভেক্টর নাই, কিন্তু যেহেতু আমি এটা বৃত্তাকার পথে ঘুরছে, নিঃসন্দেহে একটা বল ক্রিয়া করেছে, এই বল ক্রিয়া করার কারণে তার গতিপথ লম্ব বরাবর, এবং সেই কারণে তার শুধুমাত্র দিক বদলেছে, মান নয়। দিক বদলেছে, মান নয়। অতএব এটাকে এরকম 1 2 দিয়ে লিখছি না, আমি ধরলাম এটা ভি দ্রুতিতে উঠছে, কাজ শেষ। এখানে আরেকটা কথা, আমি অনবরত বল প্রয়োগ করছি, প্রতিটা মুহূর্ত বল প্রয়োগ হচ্ছে, প্রতিটা মুহূর্ত দিক পরিবর্তন করছে। অতএব আমি হিসাব নিকাশ করার জন্য খুব একটা ক্ষুদ্র সময় নিয়ে কাজ করছি, খুব একটা ক্ষুদ্র সময় নিয়ে কাজ করছি। আচ্ছা, এখানে ছিল ক্ষুদ্র সময় টি, আমি আর ডেল টি বা ডিটি লিখছি না, কারণ জটিলতা করে আমার বোঝা দরকার, আমি এটা বুঝি। আচ্ছা, ক্ষুদ্র ডিটি সময় পর সে এখানে আসে। ওকে, টি সময় তার আইনসঙ্গত ভিটি এই দূরত্ব যাওয়ার কথা, কিন্তু সে এখানে এসছে। আচ্ছা ঠিক আছে, আমি এখান থেকে একটা লাইন টানি, নিঃসন্দেহে এটা ব্যাস, এইটুকু আমার ব্যাসার্ধ আর। ওকে, আমি এটাও এখান থেকে টানলাম, নিঃসন্দেহে এটাও আমার ব্যাসার্ধ আর। এখন এইখানে নেমে এসেছে, এর কি এই বরাবর কোনো বেগ ছিল? এই বরাবর কোনো বেগ ছিল না। ঠিক আছে, আমরা জানি সরল ইকুয়াল টু v0 t প্লাস হাফ a t। এটা খুব কমন একটা সমীকরণ, এটা নিঃসন্দেহে ভালো মতই জানো, অতএব ব্যাখ্যা দিচ্ছি না। এটা যদি সরল হয় তাহলে এটাও সরল, এটাও সরল, কেননা যোগ বা বিয়োগের ক্ষেত্রে একই রাশি ছাড়া বিয়োগ করা যায় না বা যোগ করা যায় না। যেমন ধরো বেগের একক কি মিটার পার সেকেন্ড ইনটু সেকেন্ড মানে মিটার, ত্বরণের একক কি মিটার পার সেকেন্ড স্কয়ার ইনটু সেকেন্ড স্কয়ার মানে মিটার, স্বর্ণের একক মিটার, এই মিটার প্লাস এই মিটার সমান মিটার। আচ্ছা, তাহলে আমি বলতে পারি যে সরণের এই অংশটুকু v0 টিকা, এই সরণটা হচ্ছে আমার বেগ জনিত সরণ, তাই না? বেগ জনিত সরণ। আর এই পার্টটা হচ্ছে এ আছে ত্বরণ জনিত সরণ, ত্বরণ জনিত সরণ। আমার এখানে এদিকে কোনো আদিবেগ নাই, অর্থাৎ এই অংশটুকু নাই, তাহলে সরণটা হয়েছে নিঃসন্দেহে ত্বরণ জনিত। তাহলে এটা ত্বরণ হয়েছে। আসলে যদি খুব কাছাকাছি নিতাম তাহলে ত্বরণটা এই বরাবরই হতো, কিন্তু এখানে বোঝানোর জন্য আমি এভাবে দেখাচ্ছি, এটা কিন্তু এই বরাবরই হবে, কারণ এটা এই মুহূর্তে এখানে এসছে, তারপর মুহূর্তে এখানে এসছে, প্রতি মুহূর্তে চেঞ্জ হচ্ছে। যাই আমি বোঝানোর জন্য এটা দিয়েছি, এটা বেগ ভি। আমার এখানে আমার এই সরণটুকু হচ্ছে হাফ এ টি। ঠিক আছে, তাহলে আমি এটা সমান্তরাল টেনে নিই, তাহলে এইটুকু হচ্ছে আমার হাফ এ টি। এটা আর, তাহলে এটুকু কত? আর মাইনাস হাফ এ টি স্কয়ার। রিমেম্বার টি খুবই ছোট। আচ্ছা আচ্ছা, নিঃসন্দেহে এটা একটা সমকোণী ত্রিভুজ, যার অতিভুজ হচ্ছে এটা। এটা একটা ভূমি, ধরলাম এটা ভূমি, এটা লম্ব। তাহলে অতিভুজের বর্গ সমান ভূমির বর্গ আর মাইনাস হাফ এ টি স্কয়ারের বর্গ প্লাস লম্বের বর্গ ভি স্কয়ার টি স্কয়ার। আবার বলছি টি এর মান খুব ক্ষুদ্র। আচ্ছা, এটাকে ভেঙে ভেঙে নিই, কি হয় দেখি। আর স্কয়ার
মাইনাস 2.5 কেটে যাচ্ছে, এটা দরকার নাই, লিখলাম 2r ইন্টু হাফ a t স্কোয়ার প্লাস 1/4 a স্কোয়ার t টু দি পাওয়ার 4 প্লাস v স্কোয়ার t স্কোয়ার। এখানে আরটা লিখি। আচ্ছা, এ আর কাটে, তাহলে 0 মাইনাস, আমি এখান থেকে মানে টি স্কোয়ারটা কমন নিতে পারি, 2 কাটে, টি স্কোয়ার যদি কমন এর সাথে প্লাসই নিলাম, টি স্কোয়ারটাকে কমন নিই, তাহলে মাইনাস আর এ প্লাস 1/4 a স্কোয়ার টি স্কোয়ার প্লাস ভি স্কোয়ার। টিটা তো 0 হয়ে গেল, জি ইকুয়াল টু মাইনাস আর এ প্লাস 1/4 a স্কোয়ার টি স্কোয়ার প্লাস ভি স্কোয়ার। এখন প্রশ্ন, ধরো টি এর মান 0.001, 0.001, ক্ষুদ্র সময়, বারবার বলছি টি এর মান, তাহলে টি স্কোয়ার সমান কত হয় বলো তো? 0.1 2 3 3 9 6 1 2 3 4 5 6, খুবই ক্ষুদ্র, খুবই ক্ষুদ্র। সুতরাং আমি টি এর উচ্চঘাত বর্জন করতে পারি, টি এর উচ্চঘাত বর্জন করি, তাহলে এই রাশিটা আমার বাদ চলে যাচ্ছে। টি খুব ক্ষুদ্র বলে টি এর উচ্চঘাত বর্জন করে, টি এর মান খুব ক্ষুদ্র বলে টি এর উচ্চঘাত বর্জন করে আমরা লিখতে পারি, এটাকে এবারে নিয়ে আসি, এ আর ইকুয়াল টু ভি স্কোয়ার। তাহলে এ সমান কত? ভি স্কোয়ার বাই আর। এটাই হলো আমার কেন্দ্রমুখী ত্বরণ, এই এ, ভি স্কোয়ার বাই আর, ভি স্কোয়ার বাই আর। আচ্ছা, এখানে আরো মজা আছে, এখানে যেহেতু এটা বৃত্তাকার পথে ঘুরছে, তাহলে এখানে কণিক বেগ জনিত ব্যাপার স্যাপার আছে, যেহেতু বৃত্তাকার পথে ঘুরছে তাহলে পর্যায়কাল সংক্রান্ত ব্যাপার স্যাপার আছে, যেহেতু বৃত্তাকার পথে ঘুরছে সেহেতু কম্পাঙ্ক নামক একটা শব্দ আছে। কণিক বেগ কাকে বলে? এক সেকেন্ডে যে কোণ উৎপন্ন করে তাকে কণিক বেগ বলে। যেমন 1 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্বকে বেগ বলে, তেমনি 1 সেকেন্ডের অতিক্রান্ত কণিক দূরত্বকে কণিক বেগ বলে। অর্থাৎ কণিক বেগকে ওমেগা দিয়ে লেখা হয়। যদি টি সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব থিটা হয়, তাহলে থিটা বাই টি সমান ওমেগা, বা থিটা ইকুয়াল টু ওমেগা টি। ওমেগা হচ্ছে কণিক বেগ, ঠিক আছে? আর এটাও মনে তোমরা জানো, কণিক বেগের সাথে রৈখিক বেগ সম্পর্ক, ভি ইকুয়াল টু ওমেগা আর, সরণ থিটা আর, ত্বরণ সমান আলফা আর। অর্থাৎ কৌণিকের সাথে ব্যাসার্ধ গুণ করলে রৈখিকটা পাওয়া যায়। এটা সরণ, এটা থিটা সরণ, ভি বেগ, এটা কৌণিক বেগ, এ সরণ, থিটা কৌণিক সরণ, এ ত্বরণ, আলফা কৌণিক ত্বরণ। এটা একটা রিলেশন তোমার জানো মনে হয়, আমি এটাকে ব্যবহার করতে চাচ্ছি, এই জন্য আমি এত কথা বললাম। তাহলে এ সমান কি পেলাম বলো? ভি স্কোয়ার বাই আর। এটা পেতে পারি এ সমান ভি ইকুয়াল টু ওমেগা আর হোল স্কোয়ার বাই আর সমান ওমেগা স্কোয়ার আর। এটাও পেতে পারি। তুমি কি নিঃসন্দেহে জানো যে ওমেগা ইকুয়াল টু টুয়াইস পাই বাই টি কৌণিক বেগের ক্ষেত্রে? তাহলে আমি এমন করে বসাতে পারি a equal to 4 pi square f square r। আচ্ছা, তুমি কি জানো যে পর্যায়কাল এক কম্পাঙ্ক হচ্ছে 1 সেকেন্ডে সে যতবার ঘুরে, যতবার প্রত্যাবর্তন করে, যতবার পুনরাবৃত্তি ঘটায়, বা যতবার একই বিন্দু অতিক্রম করে, বা যতবার দুলে, একই কথা, তাকে কম্পাঙ্ক বলে। আর পর্যায়কাল হলো একবার দুলতে, একবার কাঁপতে, একবার একই বিন্দু অতিক্রম করতে যে সময় লাগে তাকে বলা হয় পর্যায়কাল। পর্যায়কাল নিঃসন্দেহে 1/f। তাহলে এটা লিখতে পারি a সমান 4 পাই স্কয়ার r বাই t
টি স্কোয়ার। তাহলে এর কয়টা চেহারা দেখো, এ সমান ভি স্কোয়ার বাই আর সমান ওমেগা স্কোয়ার আর সমান 4 পাই স্কোয়ার এফ স্কোয়ার আর সমান 4 পাই স্কোয়ার আর বাই টি স্কোয়ার। এতগুলো চেহারা যদি বেগ দিয়ে করো, যদি কৌণিক বেগ দিয়ে করো, যদি ত্বরণ দিয়ে করো, যদি পর্যায়কাল দিয়ে করো। আচ্ছা, আর নিউটনস ল অনুসারে কেন্দ্রমুখী ত্বরণ যদি এ হয় তাহলে কেন্দ্রমুখী বল হচ্ছে এম এ, দ্যাটস ইকুয়াল টু, খালি এর সঙ্গে এম দিয়ে গুণ করে দেব, এম ভি স্কোয়ার বাই আর এম ওমেগা স্কোয়ার আর এম, তো 4 পাই লিখে নিই, 4 পাই স্কোয়ার এফ স্কোয়ার এম আর equal to 4 পাই স্কোয়ার এম আর বাই টি স্কোয়ার। এতগুলো চেহারা আছে আমার কেন্দ্রমুখী বলের। খুব কিন্তু কঠিন না, জাস্ট ক্লাস 9 10 কি বলবো, জ্যামিতি, পিথাগোরাস সূত্র ব্যবহার করেছি। আর একটা যে টি এর মান খুব ক্ষুদ্র হলে তার উচ্চঘাত বর্জন করেছি, নট মোর দ্যান দ্যাট। খুব সাধারণ, তুমি এগুলি পারবে। কিন্তু তুমি একটা কথা বলি যে a ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর, বা এটা মনে না রেখে সির্ফ কেন্দ্রমুখী বল এম ভি স্কোয়ার বাই আর, এটা যদি মনে রাখতে পারো তাহলে এগুলো প্রত্যেকটাই তুমি বের করতে পারবে। অতএব এতগুলো মনে রাখার দরকার নাই, সির্ফ এটা মনে রাখো, ভরটা বাদ দিলে কেন্দ্রমুখী ত্বরণ হয়ে যাবে, ভি এর জায়গায় ওমেগা লিখলেই তোমার কৌণিক বেগ দিয়ে হয়ে যাবে, ওমেগা সমান টুয়াইস পাই এফ লিখলেই কম্পাঙ্ক দিয়ে হয়ে যাবে, এফ এর জায়গায় বা ওমেগা স্কয়ার সমান এখান থেকে লেখা যায় ওমেগা সমান টুয়াইস পাই বাই টি, এটা লিখলেও হয় এখান থেকে, ওটা লিখলেও তুমি এটা পেয়ে যাবে, সবগুলো পেয়ে যাবে। এটাকে মাথায় রাখবে, ফিল করো। এটা হচ্ছে যে বস্তুটা ঘুরছে, ভি হচ্ছে যত বেগে ঘুরছে, আর হচ্ছে যে ব্যাসার্ধ দিয়ে ঘুরছে, এটা হচ্ছে আমার কেন্দ্রমুখী ত্বরণ বল। আর এই যে ছিটকে বেরিয়ে যেতে চায় এই বলটা হচ্ছে কেন্দ্র বিমুখী বল। রিমেম্বার, কেন্দ্রমুখী বল আর কেন্দ্রবিমুখী বলের মান সমান সমান হয় বলি বৃত্তাকার পথে ঘুরছে। কেউ টেনে বেশি ঢুকাতে পারছে না, ছিটকে দূরে সরে যেতে পারছে না, সমান বল ক্রিয়া করছে। টেনে তাকে ভিতরে ঢুকাতে পারছে না যেহেতু বল বেশি নয়, আর ছিটকে চলে যেতে পারছে না যেহেতু কেন্দ্রবিমুখী বল বা সোজা পথে যাওয়ার প্রবণতা বেশি নয়। সমান হওয়ার কারণে বৃত্তাকার পথে ঘুরছে। তাহলে আমি বলতে পারি বৃত্তাকার পথে ঘুরবার একটাই মাত্র শর্ত, সেটা হলো কেন্দ্রমুখী বল সমান কেন্দ্র বিমুখী বল। এটা হচ্ছে ঘুরবার শর্ত। একটা বস্তু বৃত্তাকার পথে ঘুরছে, ঘুরানো হচ্ছে, একটা ঢিল তুমি দড়িতে বেঁধে ঘুরাচ্ছ বন্ধন করে, এটা একটাই শর্ত, কেন্দ্রমুখী বল সমান কেন্দ্রবিমুখী বল। যদি আমি বলছি এটা কেন্দ্রমুখী বল, আমি প্রয়োগ করেছি, এটাও কেন্দ্রবিমুখী বল হতে পারে একই মান, বরং এটাকে তুমি কেন্দ্রবিমুখী বল ফিল করলে আমি আরেকটু সুবিধা পাবো। কি, আমি কিন্তু কেন্দ্রমুখী বল কিভাবে প্রয়োগ করব সে নির্ভর করছে আমার উপর, বা যে ঘটনাটা ঘটাচ্ছে তার উপর। যেমন ধরো ক্লাস 10 পড়েছো, ধরো এটা একটা পৃথিবী যার ভর হলো m, ধরো এখান দিয়ে চাঁদ মন করে ঘুরছে, চাঁদ এর ভর m, এর কেন্দ্র থেকে পৃথিবীর কেন্দ্রের দূরত্ব মনে করলাম ক্যাপিটাল, আছে দরকার নেই ক্যাপিটাল, আর আবার পৃথিবীর ভরকে ধরা হয়, আমি এটাকে স্মল আর ধরলাম, ঠিক আছে। কে ঘুরছে? চাঁদ ঘুরছে, মনে করলাম চাঁদ ভি বেগে ঘুরছে। তাহলে
বৃত্তাকার পথে ঘুরবার জন্য চাঁদ যে ছিটকে বেরিয়ে যাচ্ছে তার জন্য যে বল প্রয়োগ করছে সেটা mv²/r। পৃথিবী চাঁদকে টানছে, চাঁদ যেখানেই থাকুক না কেন, চাঁদ যেখানেই থাকুক না কেন পৃথিবী তার কেন্দ্রের দিকে টানছে, প্রতিটা মুহূর্ত টানছে, প্রতিটা মুহূর্ত টানছে। ঠিক আছে, এই বল কত? এই বলটা হচ্ছে এফ লিখে রাখি। এফ হচ্ছে কেন্দ্রমুখী বল, সেন্ট্রাল ফোর্স, আর এটা হচ্ছে মহাকর্ষ বল, এটাকে আমি কি দিলাম? আচ্ছা এম দিই। ক্যাপিটাল জি পৃথিবীর ভর, চাঁদের ভর বাই দূরত্বের বল সমান কেন্দ্রমুখী বল এটা, কেন্দ্রমুখী বল এটা। তাহলে আমি বলতে পারি নিঃসন্দেহে ক্যাপিটাল জি এম এম বাই আর স্কোয়ার ইকুয়াল টু এম ভি স্কোয়ার বাই আর। লক্ষ্য করে, ও হ্যাঁ লক্ষ্য করে যে এই এম এম কেটে যায়, তাহলে কি থাকে দেখো, ক্যাপিটাল জি এম একটা আরো মনে হয়ে থাকে কাটুকে, আর ইকুয়াল টু ভি। ঠিক আছে না? ঠিক আছে না? ক্যাপিটাল জি এম এম বাই আর স্কোয়ার ইকুয়াল টু এম ভি স্কোয়ার বাই আর, একটা আর কেটে দিয়েছো, জি এম বাই আর ইকুয়াল টু ভি স্কোয়ার। যাই আমি তাহলে এখান থেকে জি এর মান বের করতে পারি যদি না জানি, আমি কিন্তু পৃথিবীর ভর বের করতে পারি যদি না জানি, আর বের করতে পারি যদি না জানি, চাঁদ কত বেগে ঘুরছে তা বের করতে যদি না জানি, মানে একটা ছাড়া সবকে জানলে আমি ওটা বের করতে পারবো। কিন্তু দেখো এই সমীকরণে, এই সমীকরণ দিয়ে কোনো অবস্থায় চাঁদের ভর বের করতে পারবো না। মাথায় রাখো, আমি এম এম কেটে গেছে, আমি চাঁদের ভর বের করতে পারবো না। যে ঘুরে তার ভর বের করতে পারবো না। মহাকর্ষ ক্ষেত্রে বলছি আমি, মহাকর্ষ ক্ষেত্রে বলছি। কিন্তু যদি ধরো 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 একটা নিউক্লিয়াস পজিটিভ চার্জ, এই চার্জ মনে করলাম এনটা জেড সংখ্যক প্রোটন আছে মনে করো, এর চার্জ হলো জেড। একটা ইলেকট্রন, একটা ইলেকট্রন আপনি বুঝানোর জন্য ধরি বৃত্তাকার পথে ঘুরছে, এর চার্জ হলো মাইনাস বা ফেলে কথা মান হলেই, এর দূরত্ব স্মল আর, ইলেকট্রনের ভর ধরো এমই, প্রোটনের ভর ধরো, প্রোটনের ভর এমপি একটা, আর জেড সংখ্যক আছে তাহলে জেড এমপি। আচ্ছা, তাহলে ইলেকট্রন বৃত্তাকার পথে ঘুরছে ভি বেগে, তাহলে তার কেন্দ্রমুখী বল এম ই ভি স্কোয়ার বাই আর। তার চুম্বকীয় বল এফ, এটাও এফ লিখি, এফ ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন 0 প্রোটনের চার্জ ইলেকট্রনের চার্জ বাই দূরত্বের বর্গ। বাস, এই বৃত্তাকার পথে ঘুরে তার নিঃসন্দেহে সমান, তাহলে লিখতে পারি 1/4 পাই এপসাইলন 0, বড় করে লিখি 1/4 পাই এপসাইলন 0 equal to z e is into z e square by r square equal to ইলেকট্রনের ভর। আমার ইলেকট্রনের, আমার কিন্তু লক্ষ্য করো প্রোটনের ভর কিন্তু কোনো কাজে লাগেনি। আচ্ছা, ইলেকট্রনের ভর ইলেকট্রনের বেগ বাই দূরত্ব। ঠিক আছে, এই ক্ষেত্রে দেখো যদি মহাকর্ষ বল ছাড়া অন্য কোনো বল দিয়ে কাজ করে তাহলে যে ঘুরছে তার ভর বের করা যায়, যে ঘোরাচ্ছে তার ভর কিন্তু কাজ করে না। তাই চুম্বকীয় বলের ক্ষেত্রে এখানেও ভি স্কোয়ারটা কাটে না, খালি একটা আর কেটে যায়। দেখে প্রেক্ষাপট যেখানে ভর প্রাধান্য পাচ্ছে, সেখানে এখানে বল প্রাধান্য পেয়েছে, মহাকর্ষ ভর, ভরের কারণে আগেরটাই বলেছি, সেখানে যে ঘুরে তার ভর বের করা যায় না। আবার যদি তাই চুম্বকীয় বল দিয়ে কাজ করি, এখানে চার্জ কাজ করেছে, আমার এখানে কিন্তু ভরের আকর্ষণ কাজ করেনি, কারণ আমার এখানে প্রোটনের ভর কোনো দরকার ছিল না। সুতরাং আমি প্রোটনের ভর বের করতে এখান থেকে পাবো না, বরং ইলেকট্রন এর ভর বের করতে পারি।
জানি আমি খুব অত জটিলতায় যাবো না, সাধারণ কথা, প্রেক্ষাপট যা আসবে তাই তুমি করবা। আমি কি বুঝাতে পেরেছি কেন্দ্রমুখী বলে ঘটনাটা কি? আরো তো অনেক বলছিল, অনেক কথা বলে ফেললাম, ধৈর্য থাকবে না, আবার আরেকদিন হবে। ওকে ফাইন, থাক আছে। আমার মনে হয় আমরা একটু এই সাইকেলের ছবিটা একটু ভুল করে ফেলেছি অল্প জায়গার মধ্যে। কেননা সামনের চাকা যে বেগে ঘুরে বা যেদিকে ঘুরে, পিছনের চাকাও সেই দিকে ঘুরে। আমার মনে হয় একটু দেখাতে ভুলে গেছি, বুঝিয়ে দিয়েছি। মনে নেই, আমি ছবিটা একটু তোমাদেরকে আবার দেখিয়ে দিই। ধরো এই একটা পিছনের চাকা, এই একটা সামনের চাকা, আমাদের এই হলো সাইকেল। এগুলো মোটামুটি আমাদের সাইকেল, এটা এই অংশটা। এখানে আমরা বসি, এখানে আমাদের আমরা বসি, এটা বডি। আচ্ছা, সাইকেল এই চাকা সামনের দিকে আগায়, তাহলে চাকাকে এই বরাবর ঘুরতে হবে, তাহলে এই চাকা হলো এই বরাবর ঘুরবে। এই বরাবর যদি ঘুরে এবং যদি এখানে কোনো মার্গার্ড না থাকে, মার্গার্ড না থাকে, তাহলে চাকা এই বরাবর ঘুরছে, তাহলে এই বরাবর কাদা ছিটবে, তাই না? ঠিক তেমনি এই বরাবর আর এই বরাবর কাদা ছিটবে। লক্ষ্য করো ব্যাপারটা, যদি হচ্ছে এই বরাবর ছিটবে, এটাই দেখতে ছিটবে, সেজন্য এই সামনের দিকে তোমার বুকে বুকে গিয়ে লাগবে, আর এটা আমার তোমার পিছন দিকে লাগবে। ঠিক আছে, তোমার সম্ভবত আগে ছবিটা এই দিকে দেওয়া হয়ে গেছে দাগটা, সরি, এটা খুব ভুল একটা চিত্র হয়ে গেছে। ক্লিয়ার? ওকে, ভুল দেখানোর জন্য দুঃখিত, খেয়াল করি নাই। ওকে।